বাংলাদেশে নতুন সরকার এলো, নতুন সংসদও বসলো। এখন মানুষের মনে একটাই প্রশ্ন, বাংলাদেশে কি এখন কোনো পরিবর্তন আসবে নাকি আগের মতোই চলবে? আজকে আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে না গিয়ে শুধু সত্যিটা জানার চেষ্টা করব। স্বাগতম আমাদের ভিডিওতে। আজকে কথা বলবো বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে। গণতন্ত্র আসলে কতটা এগোলো এবং কতটা পিছিয়ে রইলো সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। মানুষের প্রত্যাশা কী ছিল? 2026 সালের নির্বাচনের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। মানুষ ভোট দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল অনেক। সংসদের প্রথম অধিবেশনে মানুষ দেখতে চেয়েছিল রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কিভাবে পুনর্গঠিত হবে, ক্ষমতায় ভারসাম্য কিভাবে নিশ্চিত হবে, সংস্কার কিভাবে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনবে। কিন্তু বাস্তবে কি হয়েছে? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে, গণতন্ত্র মানে শুধু নির্বাচন করা না। গণতন্ত্রের দুটো ধাপ আছে। প্রথম ধাপ রূপান্তর, মানে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করা, নির্বাচন হওয়া, ক্ষমতা হস্তান্তর হওয়া। দ্বিতীয় ধাপ সংহতকরণ, মানে সেই গণতন্ত্রকে টেকসই করা, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, ক্ষমতার উপর নিয়ন্ত্রণ নিশ্চিত করা। বাংলাদেশ প্রথম ধাপে অনেকবার সফল হয়েছে, কিন্তু দ্বিতীয় ধাপে বারবার হোঁচট খেয়েছে। 1991 সালেও গণতন্ত্রে ফিরে এসেছিল বাংলাদেশ, কিন্তু সেই গণতন্ত্র টেকসই হয়নি। সময়ের সাথে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে গেছে। এবার কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি নতুন কিছু হবে? এবার দেখি সংসদের প্রথম অধিবেশনে আসলে কি হলো। ভালো দিক হলো সংসদে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে। এটা একটা প্রাণবন্ত সংসদের লক্ষণ। কিন্তু সমস্যা হলো গভীর প্রশ্নগুলো অনুচ্চারিত হয়ে গেছে। সরকারি দল বিএনপি সংস্কারের কথা বলছে, কিন্তু বিএনপির রাজনীতি সবসময় একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠার দিকে জোর দেয়। তাহলে প্রশ্ন হলো, শক্তিশালী সরকার চাইলে ক্ষমতার পুনরাবৃত্তি করবে কে? নিজেদের ওপর নিয়ন্ত্রণ নিজেরা আনবে? ইতিহাস বলে এটা খুব কমই হয়। এদিকে বিরোধী দলও কিন্তু দায়মুক্ত না। তারা সংস্কারের কথা বলছে, স্বাধীন প্রতিষ্ঠান চাইছে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনবে সেটা পরিষ্কার করে বলতে পারছে না। উদাহরণ হিসেবে যদি বলি, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাই, এটা বলা সহজ, কিন্তু সেই কমিশন কিভাবে কাজ করবে, তার রিপোর্ট সংসদে কিভাবে ব্যবহার হবে, সরকারের জবাবদিহি কিভাবে নিশ্চিত হবে, এই প্রশ্নের উত্তর নেই। এবার আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। সংসদে সরকারি দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। এটা কি ভালো নাকি খারাপ? একদিক থেকে দেখলে ভালো। সরকার শক্তিশালী হলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, উন্নয়নের কাজ দ্রুত হয়, প্রশাসন ঠিকমতো চলে। কিন্তু আরেক দিক থেকে দলের বিপদ। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা বেশিরভাগ সময় ভালো ফল দেয়নি। ক্ষমতার কেন্দ্রীকরণ হয়েছে, বিরোধী মত দমন হয়েছে। গণতন্ত্র কোনো ব্যক্তির সদিচ্ছার উপর নির্ভর করে টিকে থাকে না। একজন ভালো মানুষও ক্ষমতায় এলে ধীরে ধীরে বদলে যেতে পারেন, যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে। গণতন্ত্র টিকে থাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর, যেখানে ক্ষমতার উপর কার্যকর নিয়ন্ত্রণ থাকে। সহজ ভাষায় বলি, ধরুন একটা ফুটবল খেলায় রেফারি নেই, তাহলে কি হবে? যে দল শক্তিশালী সে যা খুশি করবে, কেউ থামাতে পারবে না। রাষ্ট্রেও এই রেফারির দরকার। এটাই চেক অ্যান্ড ব্যালেন্স। উদাহরণ হিসেবে বলা যায়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধী দলের নেতৃত্বে থাকলে সরকারের টাকা কোথায় যাচ্ছে সেটা নজরদারি হয়। দ্বিতীয় উদাহরণ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন থাকলে ক্ষমতাবানও আইনের বাইরে যেতে পারে না। তৃতীয় উদাহরণ, স্বাধীন বিচার বিভাগ থাকলে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে লড়তে পারে। কিন্তু মজার বিষয় হলো, এই চেক অ্যান্ড ব্যালেন্স শুধু বিরোধী দলের জন্য না, সরকারের নিজের জন্যও দরকার। সেটা কিভাবে? সরকার যখন দলীয় চাপে অনিয়ম করতে বাধ্য হয়, তখন শক্তিশালী প্রতিষ্ঠান থাকলে সরকার বলতে পারে, আমরা আইনের বাইরে যেতে পারবো না। এটা সরকারকেই রক্ষা করে। এবার আসি সাধারণ মানুষের কথা। সংসদে সংস্কারের কথা হচ্ছে, গণতন্ত্রের কথা হচ্ছে, কিন্তু সেই কথাগুলো কি সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে? ধরুন একজন মানুষ স্থানীয় পর্যায়ে দুর্নীতির শিকার, ঘুষ ছাড়া সরকারি সেবা পাচ্ছে না, হাসপাতালে গেলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। তাকে যদি বলা হয় স্বাধীন মানবাধিকার কমিশন হবে, তিনি কি বুঝবেন এটা তার জীবনে কিভাবে পরিবর্তন আনবে? তিনি সেটা বুঝবেন না, কারণ সংযোগটা সেভাবে তৈরি হয়নি। ফলে গণতন্ত্র শুধু রাজনৈতিক আঙ্গনেই সীমাবদ্ধ থাকছে। তাহলে এখন কি করতে হবে? সরকারকে যা করতে হবে, শুধু শক্তিশালী সরকার নয়, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। বিরোধী দলকে সংসদে কার্যকর ভূমিকা রাখার সুযোগ দিতে হবে।
শুধু সংস্কারের দাবি না, সংস্কার কিভাবে মানুষের জীবন বদলাবে সেটা স্পষ্ট করতে হবে, সাধারণ মানুষের ভাষায় কথা বলতে হবে। সবচেয়ে জরুরি, ইতিহাসের পুনরাবৃত্তি এড়াতে হলে এখনই প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে, সংসদের প্রথম অধিবেশনে আলোচনা হয়েছে, কিন্তু গভীর প্রশ্নগুলো অনুচ্চারিত থেকে গেছে। সরকারি দলের সমস্যা, শক্তিশালী সরকার চাইলে ক্ষমতার উপর নিয়ন্ত্রণ কে আনবে? বিরোধী দলের সমস্যা, সংস্কারের কথা বলছে কিন্তু সাধারণ মানুষের সাথে সংযোগ নেই। গণতন্ত্র টিকে থাকে প্রতিষ্ঠানের উপর, ব্যক্তির উপর নয়। বাংলাদেশ এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই সুযোগ কাজে লাগানো গেলে ইতিহাস বদলাবে, না হলে আগের মতোই চলবে। আপনি কি মনে করেন বাংলাদেশের গণতন্ত্র কি এবার টেকসই হবে? কমেন্ট করে জানান। তবে অবশ্যই সম্মানের সাথে, কারণ এটা আমাদের দেশ। এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।